আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে সমবায়ের ধারণায় দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা, পেনশন স্কিমে যুক্ত হওয়ার তাগিদ। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদের প্রতি শেষ শ্রদ্ধা, মানিকগঞ্জে দাফন। কর্মীদের দমন করার শক্তি কারণেই বলছে বিএনপি, আন্দোলনে ব্যর্থ হয়ে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ আওয়ামী লীগের। এবং মিরপুরে চতুর্থ টি-20তে বাংলাদেশের দেয়া 144 রানের টার্গেটে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে, টাইগারদের দাপুটে বোলিংয়ে চাপে সফরকার। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলকে পেনশন স্কিমে যুক্ত হতে বলেছেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ছবিতে নীলাদ্রি শেখরের রিপোর্ট। ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এ সময় বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দারিয়ারকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি এবং সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী, যিনি এই সমিতির উপদেষ্টা। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠনের পরিকল্পনা। আমাদের যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে। শুধুমাত্র সনাতনী পদ্ধতিতে চাষ করলে হবে না, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। তিনি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তোলেন এবং তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, গণমুখী করা এবং মানুষের ভাগ্য পরিবর্তন যাতে হয় সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। সমবায়ের ধারণাকে সারা দেশে ছড়িয়ে দিতে কৃষি উৎপাদন বাড়ানো এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের প্রতি সবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটা আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা ৫,০০০ টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং ২০ বছর বা ৩০ বছর বা ৪০ বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। পরে সমিতির সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের তৃতীয় জানাজা শেষে মানিকগঞ্জে দাফন করা হয়েছে। এর আগে দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে ঢাকা সেনানিবাসের বিএএফ বেস বাসারে। সে সময় তাকে গার্ড অফ অনার দেয়া হয়। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে তার প্রথম জানাজার নামাজ হয়। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বৃহস্পতিবার প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। আল মুকসিদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের বিএএফ বেস বাসারে চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জানাজায় ছিলেন তার পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা নিহত পাইলটের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহর ওকে নিয়ে যাবে এইভাবে। সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যেয়ে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। শোকে ভেঙে পড়েন আসিমের স্বজন ও সহকর্মীরা। ফিউনারেল প্যারেড শেষে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জ সদর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিরশয়ান। আল মুকসিদ, চ্যানেল আই। সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, উপজেলা নির্বাচনেও জনগণ এই সরকারকে বর্জন করেছে। নয়াপল্টনে সমাবেশে তিনি বলেন, বিএনপির কর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়, তাদের দমন করার শক্তি কারো নেই। আক্তার হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ। বিএনপি নেতারা বলেন, সরকারের জনসমর্থন শূন্যের কোঠায়, উপজেলা নির্বাচনে তা আবারও প্রমাণ হয়েছে। এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু ছাগল জানোয়ারের রকম ভোট ফেরা রয়েছে, যে যেখানে পাচ্ছে সে সেখানে তাই ভিতরে সিল মারতেছে, অনেকে বাইরে ফিটফাট আর ভিতরে সদরদার কাদের সেদের কথায় মনে হয় ডেমোক্রেসি মিনস বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া, নাকি এর বেশি কিছু মনে হয় না। আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের জনগণ নয়, ভারতই আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নয়। অত্যাচার নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই। সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে। যারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো কিছুই করতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সভা সমাবেশ মানে সন্ত্রাস এবং নৈরাজ্য। আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থতা, এই ব্যর্থতার পর বিএনপি দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি পায়তারা করছে। বিএনপির সমাবেশ মানেই বিশৃঙ্খলা, রক্তপাত। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ঘরে গণতন্ত্র নেই, তারা বারবার গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র, অপরাজনীতি করতে পারে। উপজেলা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র আছে, সতর্ক থাকতে হবে। কোন সংঘাতে আমরা জড়াবো না, শান্তিপূর্ণ পরিবেশ বজায়। বিএনপি যতদিন গণতান্ত্রিক ধারার সুষ্ঠু ইতিবাচক রাজনীতিতে ফিরে না আসবে ততদিন তারা জনবিচ্ছিন্ন হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
আগামী 14ই মে 2 দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার প্রথম ঢাকা সফর। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি লুর সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নতুন কৌশল অবলম্বন করতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মইনুল হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নানামুখী তৎপরতা থাকলেও নির্বাচনের পর দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর এই প্রথম ঢাকা সফর। এবার লু কি বার্তা নিয়ে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। তবে তার এই সফর নিয়ে দেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন কূটনীতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সরকারি দলীয় নেতারা। ডোনাল্ড লুর সফরে রোহিঙ্গা ইস্যু, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাংলাদেশের নতুন সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু মূলত আসছেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে প্রতীত। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্যিক সম্পর্কের সুযোগ হাতছাড়া করতে চায় না যুক্তরাষ্ট্র। বহুমাত্রিক কাঠামোর মেইন হলো যে আমি আমার অর্থনীতিটাকে শক্তিশালী করতে পারছি কিনা। এখন বাংলাদেশ কয়েক বছর ধরে যেহেতু বড় আকারেই একটা কাঠামো তৈরি করেছে এবং এর একটা উন্নয়নের কাঠামোর মধ্যে সে পড়েছে, স্বাভাবিকভাবে উৎসাহ বেড়েছে। এখন এই বহুমাত্রিক কাঠামো স্বাভাবিকভাবে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে চীন, রাশিয়া, জাপান, তারপরে আমেরিকা, ইউকে সবাই ইন্টারেস্ট থাকবে, কারণ সে জানে ভালো করে যে আমি যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আমি কিন্তু আমার লস, কারণ ওই দেশ আমার উপর আর তাকিয়ে থাকবে না, ওই দেশ কিন্তু অন্য দেশে থাকবে। ডোনাল্ড লুর সফর রাজনৈতিক তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন এই বিশ্লেষক। বাংলাদেশের গণতন্ত্র যদি পরিবর্তন করতে হয় সেটা বাংলাদেশের জনগণ ছাড়া উপায় নেই, যেটা হয়তো আমেরিকা বুঝতে হয়তো দেরি হয়েছে। আমি মনে করি না যে ডোনাল্ড লুয়ের মাধ্যমে বা বিদেশি কোনো শক্তির মাধ্যমে আমাদের গণতন্ত্র শক্তিশালী হয়, বরং আরো ক্ষতি হয়। অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রাধিকার হিসাবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মানবিক সহায়তার মতো বিষয়গুলো লুর সফরে আলোচনায় প্রাধান্য পাবে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশের দেয়া 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 57 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়েছে সফরকারী জিম্বাবুয়ে। পেসার তাসকিন আহমেদ নিয়েছেন 2 উইকেট, সাকিব আল হাসান। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরে যাচ্ছেন বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আন্দোলনরতদের সাথে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ডক্টর সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, অতিরিক্ত সচিব তানিয়া খান, শেখ আক্তার হোসেন সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান কর্মকর্তা কর্মচারীরা। সংবাদ সম্মেলনে তারা বলেন, চলমান আন্দোলন কর্মসূচি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় তার নির্দেশনায় এবং মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের দেয়া আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হলে প্রয়োজনে আবারও কর্মবিরতি সহ কঠোর কর্মসূচিতে যাবেন তারা। সংবাদ সম্মেলনে ছিলেন এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস, ডিজিএম মোহাম্মদ এনামুল হক, ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ বেলাল হোসেন সহ অন্যরা। এবার রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। রাফা ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। হামলার জেরে শহরটি ছেড়ে এরই মধ্যে পালিয়ে গেছেন 80,000-এর বেশি ফিলিস্তিনি। এবার রয়েছে কৃষি সংবাদ।
সাতক্ষীরায় গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া হচ্ছে। জেলায় আমের উৎপাদন ভালো না হওয়ায় হতাশ চাষিরা। নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী আম পাড়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। এবার জানাবো প্রকৃতি সংবাদ। খননের অভাব ও অব্যবস্থাপনায় নাব্য হারিয়ে ধুধু বালুচরে পরিণত হয়েছে নীলফামারীর তিস্তা, ইছামতি সহ 25টি নদ নদী। সমতল ভূমির সাথে মিশে একসময়ের খরস্রোতা এসব নদ নদী এখন ফসলি জমি। এতে জীবিকার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়েছে। নাব্য ফেরাতে নিয়মিত ড্রেজিংয়ের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। আগে থেকেই বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে। নতুন করে দাম বেড়েছে ডিম মুরগির। বিক্রেতারা বলছেন দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমছে, ক্রেতাদের সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে। বাজার ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা বলছেন দাম অনুযায়ী খাবার কাটছাঁট করে চলতে হচ্ছে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। গত 8ই মে ছিল উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফির 100তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে কলিম শরাফির জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত এবং নিশাত জাহান রানা নির্মিত প্রামাণ্যচিত্র পথে পথে দিলাম ছড়াইয়া প্রদর্শিত হয়। কলিম শরাফির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, নাট্যজন রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ এবং কলিম শরাফির জ্যেষ্ঠ কন্যা আলিয়া শরাফি। এবার রয়েছে খেলার খবর। ফুটবলের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে 13 বছর বয়সী আর্জেন্টাইন বিস্ময় বালক লিওনেল মেসির সাথে বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান গাসপার্তোর ন্যাপকিন পেপারে লেখা চুক্তিপত্রটি। 2000 সালের সেপ্টেম্বরে ট্রায়ালে বালক মেসির বা পায়ের জাদুতে মুগ্ধ বার্সা সভাপতি হাতের কাছে কোনো কাগজ না পেয়ে তড়িঘড়ি করে রেস্টুরেন্টের ন্যাপকিন পেপারে লেখা চুক্তিপত্রে মেসিকে দলভুক্ত করেন। এরপরের ইতিহাস সবারই জানা। আলোচিত সেই ন্যাপকিন পেপারে লেখা চুক্তিপত্রটি উঠেছে নিলামে। ব্রিটিশ নিলাম হাউস বোনহামসের তত্ত্বাবধানে চলছে নিলাম, চলবে 17ই মে পর্যন্ত। লন্ডনে শুরু হওয়া নিলামে ন্যাপকিন পেপারটির দাম এরই মধ্যে উঠেছে 2,20,000 পাউন্ড। ধারণা করা হচ্ছে এই দলিলের মূল্য 5 লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। গত 2 দশক ধরে আর্জেন্টাইন ফুটবল এজেন্ট হোরাসিও গাজোলির কাছে ছিল ন্যাপকিন পেপারটি। বিপিএল ফুটবলে আবারও পয়েন্ট হারালো আবাহনী। পঞ্চদশ রাউন্ডের ম্যাচে আবাহনী 1-1 গোলে পুলিশের সাথে ড্র করে টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারিয়েছে। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের 8 মিনিটে কর্ণলিট হারিয়ে 128 রান। প্রিয় দর্শক, এর সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।